অবশেষে পঞ্চায়েত মামলার রায় ঘোষণার পথে হাইকোর্ট। 10ই মে শুক্রবার বিকেল 4টে রায় দেবেন হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। পঞ্চায়েত মামলার শুনানি শেষে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার জানান, প্রয়োজনে রায়ের কার্যকরী অংশ তিনি আগে জানাবেন। তাই আইনজীবী মহলের ধারণা দুভাগে ভাগ করে রায় ঘোষণা করতে পারেন বিচারপতি। রাজ্য নির্বাচন কমিশন ও সরকার দুপক্ষই যদি শুক্রবারের রায় মেনে নেয়, সেক্ষেত্রে জুনেই পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। আইনজীবী মহল মনে করছে মূলত 4টি বিষয়ের উপর রায় দিতে পারে হাইকোর্ট। প্রথমত, কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ। নির্বাচন কমিশন 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে, যদিও রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষে সরকার। দ্বিতীয়ত, ক দফায় পঞ্চায়েত ভোট হবে সেই প্রশ্নেও পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে কমিশন ও রাজ্য। কমিশন 3 দফায় অনড়, রাজ্য অনড় 2 দফায়। তৃতীয়ত, জেলা বিন্যাস। দফাওয়ারি কতগুলি জেলায় ভোট হবে তা নিয়েও ভিন্ন মত কমিশন ও সরকারের। চতুর্থত, পর্যবেক্ষক ও নির্বাচনের খরচ নিয়ে মতবিরোধ। কমিশন পর্যবেক্ষক নিয়োগের জন্য ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার 400 জন আধিকারিক চেয়েছিল, কিন্তু অনেক কম সংখ্যক আধিকারিক দিতে প্রস্তুত রাজ্য। এরপর অবশ্য অবস্থান থেকে সরে এসে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দাবি করে কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জন্য অতিরিক্ত খরচ হবে বলেও আদালতে দাবি করে সরকার। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে যখন সরব বিরোধীরা, তখন রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরোধী। আর এই প্রেক্ষাপটেই খনি বন্টন দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের তীক্ষ্ণ পর্যবেক্ষণকে হাতিয়ার করছে তৃণমূল। নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই এর ওপর কিভাবে ভরসা করা যায়, এই প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আর বুধবার সিবিআই সম্পর্কে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে কটাক্ষ করে তিনি লিখেছেন, প্লিজ দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছে। সিবিআই খাঁচাবন্দি তোতা, প্রভুর বুলি আওড়াচ্ছে। আপনি কি মনে করেন? প্লিজ মতামত জানান। একই সুর শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের গলায়। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে কোর কমিটির গঠনের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল শিল্পায়নে গতি আনা। সেই কোর কমিটিরই সম্প্রতি খোল নলচে বদলেছেন মুখ্যমন্ত্রী। নিজে কমিটির দায়িত্ব নিয়েছেন। আগে দায়িত্ব ছিল শিল্পমন্ত্রীর হাতে। শিল্প ও পরিকাঠামো উন্নয়নের সঙ্গে যুক্ত 10টি দপ্তরের মন্ত্রীদেরও কোর কমিটিতে এনেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কোর কমিটি বুধবার মহাকরণে প্রথম বৈঠকে বসে। বিকেল 4টে নাগাদ বৈঠক শুরু হয়। প্রায় 1 ঘন্টা বৈঠক হয়। মন্ত্রী দপ্তরের সচিবরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের 10টি বণিক সভার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ওয়াইসি দেবেশ্বর, হর্ষবর্ধন নেওটিয়া ও সঞ্জয় বুধিয়ার মতো শিল্পপতিরা। মহাকরণ সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সরকার কোনো অবস্থাতেই বেসরকারি শিল্পের জন্য জমি অধিগ্রহণ করবে না। আগ্রহী বিনিয়োগকারীরা সরকারের তৈরি ল্যান্ড ব্যাংক থেকে জমি কিনতে পারেন, তবে সেখান থেকে এক লপ্তে 200 একরের বেশি জমি পাওয়া যাবে না। মহাকরণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ওপর জোর দেন। আশ্বাস দেন, আবেদনের 1 মাসের মধ্যে প্রকল্প বিবেচনা করে জমির ঊর্ধ্বসীমায় ছাড়ে সম্মতি দেবে সরকার। মহাকরণ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে বার্তা দিয়েছেন, রাজ্যের বেহাল আর্থিক অবস্থায় বিনিয়োগ টানার জন্য তিনি কোনো ইনসেন্টিভ দিতে পারবেন না। মহাকরণ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, 1 মাসের মধ্যে সরকার শিল্পনীতি ঘোষণা করবে। কর্ণাটকের লড়াই শুধু কংগ্রেস বিজেপির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই লড়াই ছিল রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর। মোদী কর্ণাটকের 3 জায়গায় সভা করেন। একটি বেঙ্গালুরুতে, একটি পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোরে এবং একটি সভা করেন উত্তরের বেলগামে। এই 3টি সভার প্রভাব 37টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনে পড়ার কথা ছিল। পরিসংখ্যান বলছে বিজেপি মাত্র 13টি আসনে জিতেছে, অর্থাৎ মোদীর সাফল্যের হার 35%। উল্টো দিকে রাহুল গান্ধী কর্ণাটকে 6টি সভা করেছিলেন, যার প্রভাব পড়ার কথা ছিল 60টি বিধানসভা আসনে, যার মধ্যে কংগ্রেস মাত্র 25টিতে জিতেছে, অর্থাৎ রাহুলের সাফল্যের হার 41%।